সকাল দর্শক, প্রকৃতির চারিদিকে চলছে শারদীয় উৎসব। শরতের এই স্নিগ্ধ সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি মারুফা রহমান এবং শুরুতেই চোখ রাখতে চাই ইতিহাসের পাতায় আর দেখে নিতে চাই কি কি ঘটেছিল আজকের এই দিনে। আজ শনিবার 10 আশ্বিন 1428, 25 সেপ্টেম্বর 2021, 17 সফর 1443। 1493 সালের এই দিনে কলম্বাস 17টি জাহাজ নিয়ে দ্বিতীয়বারের মতো সমুদ্র যাত্রা করেন। 1524 সালের এই দিনে বিশিষ্ট নৌ অভিযাত্রী ভাস্কো দা গামা পর্তুগালের ভাইসরয় হিসেবে তৃতীয় ও শেষবারের মতো ভারতে আসেন। 1639 সালের এই দিনে আমেরিকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়। 1897 সালের এই দিনে প্রথম ব্রিটিশ বাস সার্ভিস চালু হয়। 1969 সালের এই দিনে ওআইসি এর চার্টার স্বাক্ষরিত হয়। 1974 সালের এই দিনে জাতিসংঘের 29তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন। 1897 সালের এই দিনে জন্মগ্রহণ করেন নোবেল জয়ী মার্কিন কথা সাহিত্যিক উইলিয়াম ফকনার। 1868 সালের এই দিনে মার্কিন অভিনেতা ও গায়ক উইলিয়াম স্মিথের জন্ম হয়। 1962 সালের এই দিনে মৃত্যুবরণ করেন চট্টগ্রামের দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা আব্দুল খালিক ইঞ্জিনিয়ার। 1970 সালের এই দিনে মারা যান সাহিত্যিক এরিক মারিয়া রেমর। 2001 সালের এই দিনে মৃত্যুবরণ করেন বিখ্যাত বাংলাদেশি সুরকার ও সঙ্গীত পরিচালক সমর দাস। 2003 সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফিলিস্তিনের প্রখ্যাত লেখক ও চিন্তাবিদ এডওয়ার্ড সাইদ। এ পর্যায়ে আমরা দেখে নিতে চাই আজকের সংবাদপত্রের শিরোনামগুলো। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম করেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জরুরি ভিত্তিতে টিকা বৈষম্য দূর করা চাই এবং ফুড সিস্টেম সামিটে 5 দফা সুপারিশ। আরেকটি শিরোনাম আমরা দেখছি, মাদকের সহস্রাধিক গডফাদার চিহ্নিত এবং বিএনপির ভাবনাই শুধু নির্দলীয় সরকার। সেই সাথে আরও একটি শিরোনাম আমরা দেখছি, জটিল রোগীদের সুরক্ষায় বেশি কার্যকর মডার্নার টিকা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদপত্রে। দৈনিক কালের কণ্ঠ তাদের শিরোনাম করেছে, টিকার বৈষম্য দূর করুন জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে প্রধানমন্ত্রী। এবং আরও একটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, এক প্রকল্পেই 3200 পরামর্শক। এবং দিল্লির আদালতের ভেতর গোলাগুলি, 3 গ্যাংস্টার নিহত। চলে যাচ্ছি পরবর্তী সংবাদপত্রে। এগুলো সংবাদপত্রের অনলাইন ভার্সন। তো প্রথম আলো তাদের অনলাইন ভার্সনে যেটি বলেছে, ন্যায়সঙ্গত মূল্যে টিকা নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর। এবং আরও একটি শিরোনাম আমরা দেখছি, কারখানা গুড়িয়ে দিয়ে শিশু পার্কের সাইনবোর্ড টাঙালেন কাদের মির্জা। আরও একটি খবর তারা করেছে, শর্ত মেনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস। এবার যাচ্ছি বাংলা নিউজ 24-এ। banglanews24.com তাদের শিরোনাম করেছে, জরুরি ভিত্তিতে টিকা বৈষম্য দূর করতে হবে জাতিসংঘের প্রধানমন্ত্রী। শেখ হাসিনার মিরাকল উন্নয়নের প্রশংসা জাতিসংঘ মহাসচিবের এবং একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি, জাতিসংঘের প্রধানমন্ত্রী এই কথা বলেছেন। দর্শক, এরপরে আমার হাতে রয়েছে ডেইলি সান তাদের শিরোনাম করেছে, ওয়ার্ক ফর পার্মানেন্ট সলিউশন টু রোহিঙ্গা ক্রাইসিস, PM urges in total community at UNGA। এরপরে আরও একটি শিরোনাম আমরা দেখছি, সেখানে বাংলাদেশ এ দেভ মিরাকেল, গুটারেস এই কথাটি বলেছেন জাতিসংঘের মহাসচিব। এরপরে আরও একটি শিরোনাম, বিল্ড মোর ইকুয়াল ইনক্লুসিভ ওয়ার্ল্ড শেখ হাসিনা। সর্বশেষ আমার হাতে রয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের শিরোনাম করেছে, হোয়াই এ এক্সিকিউটিভ accepts deal freeing her case-strained US-China ties। তো মোটামুটি এই ছিল আজকের সংবাদপত্রের শিরোনামগুলো আমার হাতে থাকা।
এই পর্যায়ে সংবাদপত্রের শিরোনামগুলো ধরে আমরা পর্যালোচনা করতে চাই। সংবাদপত্রের শিরোনাম পর্যালোচনা করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পুষ্টিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে। আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ। জি, যেরকমটি আপনি শুনছিলেন, বেশিরভাগ শিরোনামই কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানমন্ত্রী যেই বক্তব্যগুলি রেখেছেন তার প্রেক্ষিতেই তিনি বলেছেন টিকা বৈষম্য দূর করা চাই। সেই সাথে সাথে কিছুক্ষণ আগেই কিন্তু তিনি বক্তব্য রাখছিলেন বাংলাদেশের উন্নয়নের বার্তা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার জন্য তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের নাগরিক সমাবেশে। এই বিষয়ে আপনার মতামত চাই এবং সেই সাথে তিনি কিছু অভিযোগ করেছেন যে জিয়াউর রহমানের আমলে মানুষের ভোট নিয়ে ছিনিমিনি খেলার শুরু হয়েছিল এবং নির্বাচনী প্রক্রিয়াও ধ্বংস করে গেছেন তিনি, আর নিজেদের কর্মফলেই জিয়া পরিবার আজকে সাজাপ্রাপ্ত। সব মিলিয়ে আপনার মতামত। ধন্যবাদ। প্রথমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি 17বার জাতিসংঘে ভাষণ দিয়েছেন এবং কি আপনারা দেখেছেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালের 27শে সেপ্টেম্বর যে বাংলা ভাষণটি দিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে একই পথ অনুকরণ করেছেন, অর্থাৎ আমাদের বাংলাকে সমৃদ্ধ করেছেন। আর ওটা জিনিস উনি যে সাফল্যের কথাগুলো বলেছেন, প্রথমত হলো বেশ কিছু জায়গায় উনি চিহ্নিত করেছেন, যেমন টিকার কথাটি বলেছেন। বিশ্বের উন্নত এবং উন্নত মধ্যম আয়ের দেশগুলো 84% টিকা তাদের হাতে, এমনকি নিম্ন আয়ের দেশগুলো 1%-এর নিচে টিকা পেয়েছে, যেটা WHO তথ্য অনুযায়ী। মাননীয় প্রধানমন্ত্রী যথাযথই বলেছেন। তারপর উনি বলেছেন যে মেধাসত্ত্ব এবং প্যাটেন্ট দিলে আমরা আমাদের দেশের টিকা উৎপাদন করতে পারি। আমাদের জানেন যে আমরা বাংলাদেশে 140টা দেশে আমরা ওষুধ রপ্তানি করে থাকি। আমরা কিন্তু সক্ষম, কিন্তু যেহেতু প্যাটেন্টটা আমাদের যে USA, জার্মানি, তারপর ইউরোপীয় ইউনিয়নের বেশ কতগুলো শক্তিশালী দেশ, ব্রিটেন, তারা কিন্তু তাদের হাতে ধরে রেখেছে, যার জন্য কিন্তু বৈশ্বিক যে ব্যবধানটা সেটা বেড়ে গেছে। জলবায়ুর পরিবর্তনের কথা বলছে, ডিজাস্টার, বন্যা, খরা বিভিন্ন দেশগুলোতে চলছে, সে ব্যাপারে উনি আলোকপাত করেছেন। তারপর মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেছেন। গত 5 বছর থেকেই রোহিঙ্গারা কিন্তু বাংলাদেশে অবস্থান করছে, আমাদের উপর কত বড় প্রেসারে তারা রাখছে, আমাদের সিকিউরিটির ব্যাপার, তারপর তারা বিভিন্ন ধরনের অপকর্ম করার চেষ্টা করে, সে ব্যাপারে প্রধানমন্ত্রী আলোকপাত করেছে। রাখাইন রাজ্যে যেন তাদেরকে ফেরত নেওয়া হয়, এই সমস্ত ব্যাপারগুলো অত্যন্ত। এমনকি তারপরে আমাদের ইন্টারনেট সুবিধার জন্য আমাদের যে গরিব মেধাবী ছাত্রছাত্রীরা ধরে পড়েছে, বিশেষ করে প্রাইমারি স্কুলের ছাত্ররা, পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেকেই কিন্তু ইন্টারনেট সুবিধা থেকে অনেক দেশেই, শুধু বাংলাদেশ না, উনি বৈশ্বিকভাবে সব দেশগুলোকে উনি দিক নির্দেশনা দিয়েছেন যেগুলোর জন্য সমাধানগুলো করা হয় এবং সব বিশ্বের উন্নত দেশগুলো যাতে সেভাবে সহযোগিতা করে এবং তারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করে, সেভাবে উনি দিক নির্দেশনা দিয়েছেন। উনি জিয়াউর রহমানের কথা বলেছেন। আমরা তখন ছাত্র ছিলাম, স্কুলে পড়তাম, আমরা দেখেছি হানা ভোট করেছে, তথাকথিত গণতন্ত্রের নাম দিয়ে স্বাধীনতা বিরোধী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর স্বাধীনতা বিরোধী শক্তিকে নিয়ে উনি শাহজাদের মতো লোককে নিয়ে, মশিউর রহমান দাদু মিয়ার মতো লোকদেরকে নিয়ে উনি জাগদল করলেন, পরে বিএনপি গঠন করলেন এবং সেই বিএনপির পরে পরবর্তী পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ছাত্র হলাম, আমরা দেখলাম যে উনি হিজবুল বাহারে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদেরকে উনি পিক আপ করলেন এবং পিক আপ করে ওদের হাতে অস্ত্র তুলে দিলেন তার দল, ছাত্র দলের নাম দিয়ে। তেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কত ছাত্রের মৃত্যুবরণ করেছে, হতাহত, গুলি বিনিময়, এগুলো রাজসাক্ষী তো আমরা ছিলাম। তো সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যথাযথভাবেই সেই প্রশ্নগুলো করেছেন, এমনকি সেগুলোর সাক্ষী আমাদের দেশের অনেক যারা আজকে ওই সময় 80-র দশকের ছাত্র ছিলেন বা 80-র দশকে যারা বিশ্ববিদ্যালয় পড়েছেন তারা দেখেছেন। একটা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে 100 বছরের বিশ্ববিদ্যালয়, আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী চলছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতাব্দী বলছে। সে সময় আমি বলছি যে বিশ্ববিদ্যালয় 75 সালের আগেই, আমি একটা একদম বলতে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত দেশ যেখানে অর্থনীতি ছিল না, বিশ্ববিদ্যালয়ের 15 জন শিক্ষকরে উনি তখন স্কলারশিপ দিয়ে বিদেশে পাঠিয়েছেন দেশকে উন্নত করার জন্য, উচ্চশিক্ষা করে দেশকে সেবা করবেন। 75 সালে বঙ্গবন্ধু মেহমান বঙ্গবন্ধু 75 সালে 15 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে এটাকে বিশ্ববিদ্যালয়কে স্পেশাল স্ট্যাটাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং আমাদের ছাত্রদেরকে কিভাবে দেশকে উন্নত করা যায় সেদিকে ওনার দৃষ্টি ছিলেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, 75 সালে 15 আগস্টের পর বঙ্গবন্ধুর মৃত্যুর পর সামরিক জান্তারা, বিশেষ করে জিয়া এবং এরশাদ,
সাল পর্যন্ত এই দুটি দলের ক্ষমতার ভাগাভাগির কারণে এমনকি রাজাকার স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে ওনারা যে অরাজকতা করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এমনকি অস্ত্রের জঞ্জলানি, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যেত, তারপরে দিয়ে আমাদের ছাত্র রাজনীতির কালচারটাই তারা নষ্ট করে দিয়েছে এবং গণতন্ত্রের কালচারটাও তারা নষ্ট করেছে। আমি তো আগেই বললাম যে স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে উনি বিএনপি গঠন করেছেন, অর্থাৎ স্বাধীনতার প্রয়োজন নেই। স্বাধীনতা আমাদের একসময় বঙ্গবন্ধু হারিয়ে গিয়েছে, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে এই বিশ্ববিদ্যালয়ের আজকে আমাদের 19টি হল, ওই সময় এতগুলো হল ছিল না, স্বাধীনতার পরে ছিল 7-8টি হল। সে হলগুলোতে কিন্তু স্বাধীনতা আমাদের 7ই মার্চের ভাষণ বাজানো বন্ধ ছিল। এইগুলো ছিল যে বিএনপির তৎকালীন কর্মকাণ্ড। এটার সঙ্গে সম্পূরক আরেকটি প্রসঙ্গ আনতে চাই, যেটি আজকে খবর হয়েছে বাংলাদেশ প্রতিদিনে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ভাবনায় শুধুই নির্দলীয় সরকার। আপনি জানেন স্যার যে নির্বাহী কমিটির একটি সিরিজ বৈঠক তারা দুই ধাপে করেছে, মোট 6 দিন, এবং সেখানে এই সিদ্ধান্তটি উঠে এসেছে এবং সেই সাথে স্থায়ী কমিটির বৈঠক এবং রাজনৈতিক দল এবং 2 জোটের সঙ্গেও তারা এই একই বিষয় নিয়ে আলাপ করবে। আমরা তো অনেকদিন থেকে শুনছি তারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে আসছে। একসময় তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট ছিল, হ্যাঁ আমরা 90 দশকে যখন এরশাদের পতন হলো তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, এবং 1-2টি আমরা পরীক্ষামূলকভাবে 1-2টি নির্বাচনের পর আমরা তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা আমরা দেখেছি। এমনকি 2001 সালে আপনারা দেখেন তত্ত্বাবধায়ক সরকারের সময় এর আগে 1.5 কোটি ভুয়া ভোটার দিয়ে তারা 2001 সালে নির্বাচনে জিতেছিল। এমনকি তারা মনে করে যে তত্ত্বাবধায়ক সরকার আসলে তাদের নিজস্ব কিছু লোকজন হয়তো সেখানে থাকবে, তাদেরকে দিয়ে তারা এই ধরনের নির্বাচন করতে পারবে। সে কারণে নইলে একটা গণতান্ত্রিক দেশে, আপনার পৃথিবীর সব দেশে কোথায় তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্ট আছে? আপনার গণতান্ত্রিক এই যে কয়েকদিন আগে কানাডাতে নির্বাচন হলো, জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী ছিল, তার দল আবার ক্ষমতায় এসেছে, আবার ক্ষমতায় না আসলে সে পরাজয় বরণ করে স্বীকার করে বিরোধী দল হাতে ক্ষমতা দিয়ে যেত। ব্রিটেনেও আমরা একই অবস্থা দেখছি। আপনার উন্নত বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোকেই বিএনপি ফলো করা উচিত, ধরে তারা গণতন্ত্রে বিশ্বাস করে। তত্ত্বাবধায়ক দিয়ে তারা গলা ফাটাচ্ছে। আমরা দেখলাম যে 2013 সালে তারা জ্বালাও পোড়াও আগুন লাগিয়ে বাসের মধ্যে আমাদের নিরীহ মানুষকে হত্যা করে তারা কিন্তু 2013 সালে কিন্তু তারা নির্বাচনে যায় নাই। নির্বাচন না দিয়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দিয়ে আছে, তারপর তাদের আন্দোলন করার কোনো ক্ষমতা নেই। আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 62 সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন থেকে শুরু করে শিশুদের 6 দফা আন্দোলন থেকে 69 গণঅভ্যুত্থান পর্যন্ত গণতান্ত্রিক ভাবে আইয়ুব খানের মতো অত্যন্ত লৌহ মানব বলা হয় তাকে, আইয়ুব খানকে, সে লৌহ মানবের বিরুদ্ধে আন্দোলন করেছে এদেশের মানুষকে সাথে নিয়ে। তবে সঠিক কর্মসূচি থাকলে, সঠিক কর্মপন্থা থাকলেই মানুষ অবশ্যই বিএনপির পিছনে থাকবে। আমরা চাই যে বিএনপির মধ্যে একটা শক্তিশালী বিরোধী দল থাকুক, তাহলে ক্ষমতার ভারসাম্য থাকবে। কিন্তু বিএনপি সেটা না করে প্রেস রিলিজ দিচ্ছে, কথা বলছে, এবং প্রতিনিয়ত এই যে টিকার কথা বলেন, বৈশ্বিক টিকার কথা আজকে বলেন, প্রথম দিকে তো বিএনপির লোকেরাই বিভিন্ন টিকার বিল নিয়ে নানা ধরনের আবল তাবল কথাবার্তা তারা বলছিল। কিন্তু আজকে দেখেন আমাদের কিন্তু টিকার প্রয়োজন, সারা বিশ্বে যেমন বাংলাদেশের প্রয়োজন, কিন্তু সাকসেসফুলি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশে বিশ্বের অন্য দেশগুলোতে আমাদের 4 কোটি টিকা ইতিমধ্যে আমাদের দেওয়া হয়ে গেছে এবং আরো টিকা আছে। তো আমরা সেক্ষেত্রে সাফল্যতার দাবিদার আওয়ামী লীগরা আমরা বলবো না, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে। কিন্তু হলো তাদেরও উচিত ছিল যে এই ব্যাপারে সহযোগিতা করা, দেশের মানুষের সাথে থেকে মানুষকে উদ্বুদ্ধ করা। সেটা না করি প্রতিনিয়ত যদি আপনি বিরোধিতা খাতিরে বিরোধিতা করতে থাকেন, তাহলে মানুষ কখনোই আপনাদের ওনার বিএনপির পাশে আসে সহযোগিতা করবে না, এবং গণতান্ত্রিক ভাবে তথাকথিত তত্ত্বাবধায়কের কনসেপ্টও মানুষ সমর্থন দিবে না। আরেকটি প্রসঙ্গে আপনার সাথে আলাপ করতে চাই, আপনি একজন পুষ্টিবিদ স্যার। সেটি হচ্ছে আমরা দেখছি যে সংক্রমণ কমলেও মৃত্যু বাড়ছে করোনায়। তো সেক্ষেত্রে আসলে এখানে পুষ্টির সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা, আমরা কোনো পথ বের করতে পারি কিনা? পুষ্টির না, ধন্যবাদ। আপনাদের পোস্ট করোনার চেয়ে পোস্ট করোনা আরো খারাপ। কারণ আপনার যখন করোনাতে আক্রান্ত হওয়ার পর তার বিভিন্ন অঙ্গের মধ্যে কিন্তু আঘাত করে, হার্ট থেকে শুরু করে লিভার থেকে শুরু করে তারপর স্নায়ুবিক অনেক কিছুর মধ্যে সে জড়িয়ে পড়ে। সে কারণে তাকে অবশ্যই পুষ্টিকর খাবারগুলো ব্যালেন্স খাওয়া উচিত। সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত বলি যার যে পরিমাণ সামর্থ্য আছে সে অনুযায়ী মাছ, মাংস, ডিম, দুধ, যেগুলো আমাদের দেশে যদিও দুধটা অনেক কস্টলি, সেক্ষেত্রে প্রোটিন জাতীয় খাবার অবশ্যই তাকে খাওয়া উচিত। সেক্ষেত্রে মাছ সহজলভ্য, আমাদের ডিম সহজলভ্য, তারপর প্রচুর পরিমাণ শাকসবজি খেতে হবে। কারণ আমরা দেখেছি ফল এবং শাকসবজি প্রতি একজন সুস্থ মানুষের জন্য প্রতিদিন 400 গ্রাম
ফল এবং শাকসবজি খাওয়া উচিত, কিন্তু আমাদের মানুষ কিন্তু সেই শাকসবজি ভাবে ইনটেক করে না। যদিও আমাদের দেশে প্রোটিনের চাহিদা আমাদের দেশে মানে মাথা পিছু 50 গ্রাম মানুষ ইনটেক করা উচিত আমাদের 80 প্রতিদিন 80 গ্রাম, কিন্তু আমাদের দেখা যায় মানুষ সেটাও কিন্তু মানুষ ইনটেক করে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে, আর তাছাড়া মানুষের উচিত যারা পোস্ট করোনা আক্রান্ত হচ্ছেন প্রতিদিন আধা ঘন্টার জন্য হলো রোদ্রে গেলে ভিটামিন ডিটা সে মানে পাবেন। আর একটা জিনিস আমাদের নারীদের ক্ষেত্রে বলবো যে আপনারা দেখা যাচ্ছে বিভিন্ন ফেয়ার অ্যান্ড লাভলি বা থেকে শুরু করে বিভিন্ন সানস্ক্রিনে দেখেন সাধারণত আপনাদের বডিটা আবৃত থাকে বিভিন্ন কাপড় দিয়ে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা হাত পর্যন্ত আপনাদের পা পর্যন্ত পুরোটাই ঢাকা থাকে, মুখটাও তো যখন খোলা থাকে মুখের মতো সানস্ক্রিন দেওয়া হয়, কিন্তু সেগুলো না দিয়ে আপনারা মুখটা ওপেন রাখবেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ভিটামিন ডি সংশ্লেষণটা আপনার বডিতে আসবে। আর তার যাদের পক্ষে হয়তো ঘর থেকে বাইরে হওয়া সম্ভব না, সেক্ষেত্রে ভিটামিন ডি ট্যাবলেট থাকাতে হবে, কারণ আমাদের ভিটামিন ডি ট্যাবলেটটা আমাদের ক্যালসিয়াম এবং ফসফরাসকে শরীরের মধ্যে ব্যালেন্স করে, যেটা আমাদের রোগ প্রতিরোধে আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করে থাকে। আর তাছাড়া রোগ প্রতিরোধের জন্য আমরা ভিটামিন, আমাদের এখন সিজনাল ফ্রুটস ভর্তি, যেমন আপনি পেয়ারা পাচ্ছেন সারা বছর, আনারস পাচ্ছেন সারা বছর, টমেটো, গাজর ভিটামিন এর সোর্স, অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার হলো গাজর, টমেটো, প্লাস ভিটামিন সি জাতীয় লেবু আছে অ্যাভেলেবল, এগুলো আমাদের এগুলো সহজলভ্য, এগুলো খাওয়া উচিত। আর বাদাম যদি খেতে পারেন, বাদাম কিন্তু আপনার স্মৃতিশক্তি প্লাস হলে রোগ প্রতিরোধে অত্যন্ত সহযোগিতা করে থাকে। আর তারপরে আমাদের ভিটামিন ডির জন্য আরেকটা হলো মাশরুম, যদিও অনেকটা কস্টলি, যার যেভাবে সামর্থ্য সেই অনুযায়ী ব্যালেন্স ডায়েট গুলো খাওয়া উচিত। আর ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে আপনাকে, ফিজিক্যাল এক্সারসাইজ ঘরের ভিতর হলো যে মানে আপনার হাত ব্যায়াম, তারপরে বসে উঠে বস করা, যেখানে যার যে সামর্থ্য আছে সেই অনুযায়ী কিন্তু তার ফিজিক্যাল ফিটনেসটা ধরে রাখতে হবে। সেক্ষেত্রে আমার দেখা যাবে যে আমাদের মানে অনেকেই সুস্থতায় ফিরে আসবে। আর আমরা দেখছি যে করোনা যারা মারা যাচ্ছে, আমি নিজেই বিভিন্ন হসপিটালগুলোতে দৌড়াদৌড়ি করছি, ছুটছি, দেখা যাচ্ছে অনেকের কিন্তু অনেক ধরনের জটিলতা আছে, এর মধ্যে করোনা আসলে ওনার আর রক্ষা নেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের স্বাস্থ্যবিধিটা, মাস্ক পরাটা, আমাদের যে স্কুল কলেজ খুলছে, বিশ্ববিদ্যালয় খুলবে 2 দিন পরে, আমরা সবাইকে আহ্বান করবো যে আপনারা মাস্কটা যেন বাধ্যতামূলক থাকেন, তাহলে আমরা অন্তত ভ্যাকসিন পাইলেও আমরা যে মাস্ক পরে থাকি। দেখা যাচ্ছে করোনা ভ্যাকসিন পাওয়ার পরে অনেকের করোনা হচ্ছে এবং অনেকে করোনা মৃত্যুবরণও করেছেন। তো সুতরাং যে আমরা ভ্যাকসিন দিলে যে আমরা নিরাপদ সেটা আমরা বলতে পারবো না। আমাদের মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনটেন করা, সামাজিক দূরত্ব মেনটেন করা এবং সভা সমাবেশ এগুলো যত এড়িয়ে চলা যায়, আমরা ততই সুন্দরভাবে করোনাটাকে নিয়ন্ত্রণে আনতে পারবো বলে মনে করি। স্যার, সম্পূরক আরেকটি প্রশ্ন করে শেষ করতে চাই, সেটি হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদে আমরা দেখছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুড সিস্টেম সামিটে 5 দফা সুপারিশ করা হয়েছে। এটি আসলে এই করোনাকালীন পৃথিবীতে আসলে কতখানি গুরুত্বপূর্ণ আমাদের জন্য? অবশ্যই গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী তো আপনারা দেখেন যে ওনার দিক নির্দেশনা কোনোটাই কিন্তু রং হয় না, উনি রিসার্চ করে, উনি বলে, আজকে আমি দেখেছি যে উনি বলেছেন যে আমি যখন কারাগারে ছিলাম তখন এদেশের মানুষের কল্যাণের জন্য আমি কি করব, আমি সেখানে কিন্তু আমি বসে বসে লিখেছি। তো সুতরাং উনি যে দিক নির্দেশনা দিয়েছে জাতিসংঘে এটা যথাযথ। এমনকি আমরা দেখেছি যে উনি আরেকটা কথা উনি বলেছেন, যেটা যদিও আপনার প্রশ্নে আসে নাই, যে যখন আমাকে বিশ্ব ব্যাংক আমাদের টাকা দিবে না পদ্মা সেতুর জন্য, আমি ঘোষণা দিয়েছি আমরা নিজের টাকায় আমরা পদ্মা সেতু বানাবো। কিন্তু প্রধানমন্ত্রী সেই সাহসিকতার ধারাবাহিকতা আজকে দেখেন পদ্মা সেতু, মেট্রো রেল 1, মেট্রো রেল 6 চালু হচ্ছে, আমাদের কর্ণফুলী টানেল হচ্ছে, র্যাপিড বা বাস সার্ভিসের জন্য রোড হচ্ছে। অর্থাৎ আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণাটা দিয়েছে এটা যথাযথভাবে পালিত হবে এবং সেটাকে আমরা অনুকরণ করতে পারলে আমরা সাকসেসফুল এগিয়ে যেতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ সকালের বাংলাদেশে যুক্ত হবার জন্য এবং সংবাদপত্রের পর্যালোচনায় আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। দর্শক, সংবাদপত্র পর্যালোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং পুষ্টিবিদ নিজামুল হক ভূঁইয়া। আমরা এই পর্যায়ে জেনে নিব আজকের আবহাওয়ার পূর্বাভাসের খবর। দর্শক, আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে আজ দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। এবারে জানিয়ে দিতে চাই বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে।
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30.2 এবং সর্বনিম্ন 25.5। সিলেটে 35.1 এবং সর্বনিম্ন 26.2। ময়মনসিংহে 34.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34.4 এবং সর্বনিম্ন 24.9। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.0। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.9। বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.3। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিতে চাই আজকের সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5টা 48 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা 52। এ পর্যায়ে আমরা জেনে নিতে চাই আজকের রাশিফল, এবং রাশিফল জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জ্যোতিষী কেসি পাল। কেসি পাল, কি আছে আজকের রাশিফলে আমাদেরকে জানান। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে নিত্য নতুন সুযোগ হাতে আসবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার বা ইলেকট্রনিক সামগ্রীর প্রসার আসতে পারে। সেই সঙ্গে যারা অতীতে অর্থ হারিয়েছেন, সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি হারিয়েছেন, সেগুলো পুনরায় ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। এমনকি শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোবেদনার কারণ হলেও তা দীর্ঘস্থায়ী হবে না। তবে 2 চাকার বাহন অবশ্যই বর্জন করতে হবে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। এমনকি দিনের শেষে ধার কর্জ করে বাড়ি ফিরতে হতে পারে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র, যানবাহন মেরামতেও নাজেহাল হয়ে পড়তে হতে পারে। তাছাড়া প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলাফেরা করতে হবে, নচেত অর্থ মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত হতে পারেন। এতদূর সত্ত্বেও মন ধর্ম, আধ্যাত্মিকতা, গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তির প্রতি আকৃষ্ট থাকবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে পাওনা টাকা আদায় হতে পারে, আটকে থাকা কাজ সচল হতে পারে। যারা রাজনৈতিক ক্রিয়াকলাপে লিপ্ত আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করতে পারে। সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ খুলতে পারে। সন্তান সন্ততিদের কেরিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা শুধু বুঝবে নয়, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উজ্জ্বল হতে পারে। সেই সঙ্গে কর্ম ব্যাপদেশে দূরভ্রমণ হতে পারে। তাছাড়া নিত্য নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়িত হবে, যার ফলে কেরিয়ারে এক নতুন চমক দেখাতে সক্ষম হবেন। এমনকি অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে, মামলা মোকদ্দমা রায়ের পক্ষে আসতে পারে। সেই সঙ্গে গৃহবাড়ি ক্রয়ের স্বপ্ন বা বিক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন সাথ নিয়ে বুক বেঁধেছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সেই সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকারা আজকের দিনটিতে একটি গাছ রোপণ করলে সেই গাছটি অদূর ভবিষ্যতে ফুল দিতে পারে, ফল দিতে পারে, এমনকি সংকট কালে ছায়া দিয়ে বাঁচাতে পারে। তাছাড়া সন্তান সন্ততিরা আগাব হয়ে থাকবে, তাদের সাফল্যে গৌরবান্বিত হবেন। প্রেম, রোমান্স, বিনোদনও শুভ ফল প্রদান করবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শরীর স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা অনেকাংশে কম। তাছাড়া অনুচিত অবৈধ কাজবাজ, বিশেষ করে ঘুষ ঘুষ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন বা অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে লটারি, শেয়ার বাজারে বিনিয়োগ থেকেও বিরত থাকার আবশ্যকতা রয়েছে। অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, অচিরেই বিবাহের ডাক পড়বে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। প্রেমিক প্রেমিকাদের জন্য নতুন চমক সৃষ্টিকারী কোনো উপহার পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। সেই সঙ্গে লৌকিকতায় যতটা ব্যয় হবে তার থেকে উপহার উপঢৌকনা দিয়েও
অধিক প্রাপ্ত হবেন। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে যারা পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে সমস্যার মধ্যে আছেন সেগুলোর মীমাংসা হতে পারে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে। এই বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে আপনাদের পদোন্নতি বা স্থিত স্থানে বদলি এমনকি মজবুত আসন পেতে সহযোগিতা করতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীরা নিত্য নতুন সুযোগ হাতে আসবে, এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহজে জয়লাভ করার সম্ভাবনা অনেকাংশ বেশি। এবার ধনু রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কলহ বিবাদ উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে। বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এমনকি আপনারা যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখুন, নচেত অচিরেই দোকানপাট বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, এমনকি ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করতে পারে। সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির মনোবাসনা পূর্ণ করবে। অবশ্য শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন, তবে দ্রুত গতির বাহন বর্জন করা শ্রেয় হবে। এবার কুম্ভ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, দীর্ঘদিনের ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে, এমনকি হারানো বুকের ধন বুকে ফিরতে পারে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে, সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রাও বাড়তে পারে। তাছাড়া দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকারা মৌজ ও মস্তিতে উপভোগ করবেন। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন, এমনকি সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। সেই সঙ্গে দীর্ঘদিনের ভাঙ্গা প্রেম বন্ধুত্ব বা যারা সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি হারিয়েছেন সেগুলো পুনরায় জোড়া লাগার জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। এমনকি সপরিবারের কাছে পিঠে ভ্রমণ করতে পারেন, সেই সঙ্গে ভ্রমণকালীন কারোর সঙ্গে পরিচয় হতে পারে, যে পরিচয় অদূর ভবিষ্যতে পরম আত্মীয়ের রূপ নিতে পারে। তবে মনে রাখবেন যে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। আপনাকে ধন্যবাদ রাশিফল আমাদেরকে জানানোর জন্য কেসি পাল। দর্শক, মোটামুটি এই ছিল আজ সকালের বাংলাদেশে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শেষ করছি।